আলী আহমদ খান ও মোজাম্মেল খান নিজেদের রুমে চলে গেছেন। মালিয়া খান আর হালিমা খান তানভীরের ফোন নিয়ে হাহাকার শুরু করে দিয়েছেন। মেঘ সিঁড়ির সাথে ঠেস দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবিরের সাথে কথা শেষ করে মালিয়া খান নিজের রুমে গেলেন। আলী আহমদ খান বিছানায় হেলান দিয়ে বসে আছেন। মালিয়া খান কপট রাগ দেখিয়ে বললেন, ছেলেটা রাগ করে বাসা থেকে চলে গেছে, 1 সপ্তাহ ধরে বাসায় ফিরছে না, তার সাথে আপনার এই ব্যবহারটা না করলে হতো না? আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বললেন, তুমি তো মা, তোমার কাছে কখনো কিছু চেয়েছে? শোনো, সে কোম্পানির দায়িত্বে আছে মানে এই নয় যে আমি আমার নিয়ম নীতি থেকে সরে যাব। তোমার ছেলে অফিসে মেইল করেছে, কিন্তু সে হয়তো জানে না আমার অফিসে মেইলের মাধ্যমে নেওয়া ছুটির পরিমাণ মাত্র 3 দিন। এর বেশি ছুটি লাগলে সশরীরে উপস্থিত থেকে আবেদন করে তারপর নিতে হয়। কিন্তু তোমার ছেলে সেই কাজ করেনি। তারপরও আমি আরও 3 দিন ছাড় দিলাম। কিন্তু সে নিজে দায়িত্ব নিয়ে যে প্রজেক্টগুলো শুরু করেছে সেগুলোর কি হবে? প্রজেক্ট নেওয়ার সময় যেমন ড্রাগ জেদের কথা মনে ছিল না, প্রজেক্ট শেষ করার ক্ষেত্রে আমিও এখন তার রাগ জেদকে প্রাধান্য দিতে পারবো না। সারা জীবন শুধু ব্যবসার নিয়ম নীতিই করলেন, কখনো ছেলেটার সাথে একা বসে 5 মিনিট কথা বলেছেন? ছেলেটা কি চায় না চায় জানতে চেয়েছেন? আলী আহমদ খান ভুরু কুঁচকে শীতল কণ্ঠে তাকিয়ে ঈষৎ হেসে বললেন। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, না। তাহলে বুঝো কেমন ছেলে তোমার। মালিহা খান হালকা রাগী স্বরে বললেন, আপনার জন্যই তো এমন হয়েছে। আলী আহমদ খান সশব্দে হেসে বললেন, মন মতো কিছু হলেই আমার দোষ নাকি? মালিহা খান রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেছেন। খান বাড়ির মানুষদের মন বোঝা দুষ্কর, এই ভালো এই খারাপ। মালিহা খান আবিরের পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত। মেঘ সোফায় বসে আছে, সামনে টিভি চলছে, তবে মেঘের নজর মেইন গেটে। অনেকক্ষণ পর আবির বাসায় আসছে। আবিরকে দেখেই মেঘ টিভি বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসছেন। আবির আম্মুর সাথে কথা বলার ফাঁকে মেঘকেও এক পলক দেখে নিল। মেঘও নিরেট দৃষ্টিতে আবিরকে পরখ করছে। এই 1 সপ্তাহে আবিরের মুখটা শুকিয়ে গেছে, চোখগুলো ফুলা ফুলা। আবির বেশি কথা না বলে ফ্রেশ হতে উপরে চলে গেছে। কিছুক্ষণ পর নিচ থেকে আলী আহমদ খান ডাকলেন। আবির নিচে আসতে আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? কাছেই। কেন? কাজ ছিল। আলী আহমদ খান গম্ভীর স্বরে শুধালেন। নিজেকে কি মনে করো তুমি? আবির মৃদু হেসে বলল, আপাতত আপনার অযোগ্য সন্তান। মজা করছো? আবির তপ্ত স্বরে বলল, সরি আব্বু, আপনার সাথে মজা করার মতো যোগ্যতা আবার নেই। তা এই 1 সপ্তাহে কি নিরীক্ষণ করলে? নিজের আদতে লাগাম দেয়া। আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাকে মাফ করবেন। আর 3টা প্রজেক্টের কাজ মোটামুটি শেষ, আগামী 3 দিনে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ভাইজান, তোমার মাথা কি ঠিক আছে? ছেলেটা 1 সপ্তাহ পরে বাসায় ফিরেছে। কোথায় আগে খাওয়া দাওয়া করাবে তা না ব্যবসা নিয়ে আলোচনা শুরু করেছো? মোজাম্মেল খান আবিরের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, তোমার আব্বুর কথায় কিছু মনে করো না, চলো খাবে চলো। আবির ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, সরি চাচু, সেদিন আপনার সাথে ওই রকম ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। প্লিজ কিছু মনে রাখবেন না। ধুর বোকা ছেলে, তুমি আমার সন্তান সমতুল্য। সন্তানরা ভুল করবে, এটাই স্বাভাবিক। যা হয়েছে সব ভুলে যাও, চলো খাবে এসো। মেঘ আর মিম ড্রয়িং রুমের এক কর্নারে দাঁড়িয়ে সব দেখছে। তানভীর বাসায় নেই, ফিরতে একটু দেরি হবে বলেছে। ইকবাল খান 2 দিন হলো সিলেট গেছেন। আদিও ঘুমিয়ে পড়েছে। খাবার টেবিলে এখন আলী আহমদ খান, মোজাম্মেল খান, আবির, মিম আর মেঘ। মেঘ আবিরের বিপরীতে বসা স্বাভাবিকভাবেই বারবার আবিরের দিকে তাকাচ্ছে, কিন্তু আবির প্রতিবার নিজের নজর সরিয়ে নিচ্ছে। আবিরের কর্মকাণ্ডে মেঘ একদিকে যেমন বিরক্ত হয়ে যাচ্ছে, অন্যদিকে আব্বুর আচরণে বেশ অবাকও হচ্ছে। আলী আহমদ খান আজ অল্প বিস্তর রাগ দেখালেও মোজাম্মেল খান একবারের জন্যও মুখ কালো করেও কথা বলেনি। মেঘ খাবার শেষ করে 1 মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেছে। বন্যাকে কল দিয়ে আবিরের ফেরার কথা বলেছে। তারপর ফোন রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কিছু ভাবছে। আচমকা পেছন থেকে আবির ডাকলো, ম্যাম। মেঘ আতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো, তবে কিছুই বলল না। আবির আবারও বলল, নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই, তাই না? মেঘ আর চোখে আবিরকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলল, না। আবির মলিন কণ্ঠে বলল, ভালো। মেঘ নিরেট কণ্ঠে বলতে শুরু করলো,
বাসা থেকে চলে যাওয়ার আগে কেউ কি একবারের জন্য আমার কথা ভেবেছিল? আর যাওয়ার পরও একটা বারের জন্য কল দিয়ে নিজের অবস্থা জানানোর প্রয়োজন মনে করলো না? এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ? আবির তপ্ত স্বরে জিজ্ঞেস করলো। কেমন আছেন? বেঁচে আছি। আবির মলিন হেসে বলল। ঠিক আছে। আবির চলে যেতে নিলে মেঘ আবারও ডাকলো। আবির ভাই। আবির চিরচেনা জবাব। তবে আজ উত্তরে তেমন প্রাণ নেই। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো। ছিলাম কোনো এক জায়গায়। মেঘ হঠাৎই ভেজা কণ্ঠে বলে উঠল। 1 সপ্তাহ নিখোঁজ হয়ে কিভাবে ছিলেন আপনি? আমি আপনাকে কত শতবার কল দিয়েছি, আর একটু হলে মরেই যেতাম। আবির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মন মরা হয়ে বলল। 1 সপ্তাহে এত ক্লান্ত হয়ে পড়েছেন? মনে জোর না থাকলে সামনের ঝড়টা কিভাবে সামলাবেন ম্যাম? আবিরের কথা শুনে মেঘের কোমল প্রাণ হৃদয় মুষড়ে উঠল। সহসা উদাস চোখে তাকালো আবিরের পরিশ্রান্ত ধৃষ্টতায়। আবিরের দু চোখ বন্ধ, ব্যর্থতার গ্লানি মুখে ফুটে উঠছে। কোনো এক অজ্ঞাত ক্লেশে আবিরের বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। মেঘ রাশভারী কণ্ঠে বিড়বিড় করল। আপনি পাশে থাকলে আমি সব ঝড় নীরবে সয়ে যাব। আবির দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল। এক পলক মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল। নগর জুড়ে বৃষ্টি নামুক, আমায় সুরে ভাসিয়ে ফেলুক, তবু সহিংসতায় তোকে পরিপূর্ণ রাখুক। আবির মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। সময় যত এগোচ্ছে পরিস্থিতি ততই বেসামাল হচ্ছে। মনের আড়ালে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো বিষাক্ত হতে শুরু করেছে। সপ্তাহ কেটে যাচ্ছে। আবিরের ভাব গতিকে এসেছে বিশাল পরিবর্তন। বাসায় ফেরার পর থেকে আবির একদম নিশ্চুপ হয়ে গেছে। আব্বু চাচুদের সাথে কোনো প্রকার কথা বলে না, এমনকি ঠিকমতো বাসায়ও ফিরে না। 3টা প্রজেক্ট শেষ হয়েছে, বাকি 2টোর কাজ একা হাতে সামলাচ্ছে। কখনো রাত 2-3টা বাসায় ফিরে, কখনো বা ফিরেও না। মেঘ দিনে কয়েকবার কল করে দিয়ে আবিরের খোঁজ খবর নেয়, তবে ইদানিং আবির মেঘের সাথেও তেমন কথা বলে না। সবসময় দায়সারা ভাব নিয়ে কথা বলে। মেঘ কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দেয়, নিজ থেকে কিছুই বলে না। মেঘও কিছুক্ষণ যাবৎ বিষয়টা খেয়াল করেছে। আবিরকে জিজ্ঞেস করলেও কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। আবিরের নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা। মোজাম্মেল খানও ইদানিং আবিরের সাথে বেশ শান্ত স্বরে কথা বলেন, কিন্তু আলী আহমদ খানের মনে আবিরের প্রতি ক্ষোভের অন্ত নেই। আজ সকালে খাবার টেবিলে সবার উপস্থিতিতে আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠলেন। তোমার যে আগামীকাল ফ্লাইট, এটা কি সবাই জানে? বড় আব্বুর মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘ অতর্কতিতে চোখ বড় করে তাকালো। আবির এক নজর মেঘকে দেখে গম্ভীর স্বরে বলল। না, বলা হয়নি এখনো। মালিহা খান কথাটা শোনা মাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিসের ফ্লাইট? আলী আহমদ খান মেকি স্বরে বললেন, কেন, তোমার আদরের ছেলে তোমাকে কিছু জানায়নি? মালিহা খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন। আবির, কিছু বলছিস না কেন? আবির মাথা নিচু করে গাম্ভীর্যের স্বরে জবাব দিল, একটা প্রজেক্টের কাজে কয়েক মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। অপ্রকাশিত বাক্য কর্ণকুহুরে প্রবৃত্ত হওয়া মাত্রই মেঘের সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আখি যুগল পূর্বের তুলনায় আরো বেশি প্রশস্ত হয়ে গেছে। বুকের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে মেঘের হৃদয়ের উষ্ণ অনুভূতিরা মেঘের গলা চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে পারছে না। বুকের ভেতরের তোলপাড় চোখ মুখে ফুটে উঠতে বেশি সময় লাগলো না। মেঘের নির্দৃষ্টি নীরের চোখে নেই কোনো লুকোচুরি। ভ্রুযুগল কুঁচকে আছে, দৃষ্টি জুড়ে আহাজারি, দু চোখ ছলছল করছে। মালিহা খান আর্তনাদ করে উঠলেন, পড়াশোনার নাম করে 7টা বছর দূরে ছিলি, কিচ্ছু বলিনি আমি। আর সহ্য করতে পারবো না, কোথাও যাবি না তুই। মালিহা খান আলী আহমদ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আপনারা কি শুরু করেছেন? ব্যবসার নাম করে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যাটা আচরণ করছেন। আমার ছেলে কোথাও যাবে না। টাকা পয়সা প্রয়োজন নেই, আমি চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বললেন, আমি তোমার ছেলেকে জোর করিনি। তোমার ছেলে নিজে বুঝে শুনেই প্রজেক্ট নিয়েছে। তাছাড়া এই সিদ্ধান্ত আরও 4-5 মাস আগেই নেওয়া হয়েছে। তোমার ছেলে বাসায় কাউকে বলতে বারণ করেছিল তাই বলিনি। আগামীকাল ফ্লাইট, এজন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে। মালিহা খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোর আব্বু কি বলছে আবির?
আবির মায়ের হাতে হাত রেখে শীতল কণ্ঠে বলল, মাত্র কয়েক মাসের ব্যাপার আম্মু, এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না, কথা দিচ্ছি। আবিরের ভেজা কণ্ঠের কথা শুনে মালিয়া খান নিজেকে সামলে নিতে পারলেন না। কান্নারত কণ্ঠে বললেন, তোদের যা ইচ্ছে কর, আমি আর কিছুই বলবো না। মালিয়া খান নিজের রুমে চলে গেছেন। হালিমা খান আর আকলিমা খানও সেদিকে ছুটেছেন। সবাই ঘাড় ঘুরিয়ে মালিয়া খানের রুমের দিকে তাকিয়ে আছে, অথচ মেঘের নজর আবিরের অভিমুখে। আশেপাশের ভ্যাবসা গরমেও মেঘের শরীর ঘেমে যাচ্ছে, তবুও ভাতের প্লেট হাতে রেখে নিস্তব্ধ হয়ে চেয়ে আছে। আবির মেঘকে দেখে 1 সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিয়েছে। গত 1 সপ্তাহ যাবৎ আবির মেঘের চোখে চোখ রাখে না। সামনাসামনি দেখা হলেও মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায়। তাছাড়া যথাসম্ভব বাসা থেকেই দূরে থেকেছে। আজও আবির সেই চোখে তাকাতে পারছে না। ওই 2 চোখে তাকালেই আবির বিধ্বস্ত হয়ে যাবে। যখন থেকে প্রজেক্ট বিষয়ে কথা হয়েছে তখন থেকেই আবির মেঘকে অল্প বিস্তর বুঝাতে শুরু করেছে। সরাসরি না বললেও কৌশলে অনেক বাড়ি বুঝিয়েছে। যেই মিনহাজদের প্রতি আবিরের এক রাশ আক্রোশ ছিল, যারা মেঘের আশেপাশে ভিড়লেও আবিরের মেজাজ গরম হয়ে যেত, সেই মিনহাজদের সাথে জোরপূর্বক মেঘের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে, যাতে আবিরের অবর্তমানে নিজেকে নিঃসঙ্গ মনে না হয়। মেঘকে সর্বক্ষণ সহিংসু আর ধৈর্যের কথা বলে এসেছে। আলী আহমদ খান হঠাৎ ভনিতা না করে জিজ্ঞেস করেন, আবির, তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাও? আবির শটান দাঁড়িয়ে চোয়াল শক্ত করে জবাব দিল, না, আমার কিছুই বলার নেই। আবির বেসিন থেকে হাত ধুয়ে সরাসরি আম্মুর রুমে চলে গেছে। একে একে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে, অথচ মেঘ তখনও থম মেরে বসে আছে। মেঘের নীরবতা চারপাশ স্তব্ধ হয়ে আছে। তানভীর এক পলক মেঘকে দেখে কিছু না বলেই উঠে গেছে। মিম 2-3 বার মেঘকে ডেকেছে, কিন্তু মেঘ পাথরের মতো শক্ত হয়ে আছে। এতক্ষণ যাবৎ বুকের ভেতরে যে তোলপাল চলছিল, এখন তার ছিটে ফোটাও বাহিরে প্রকাশ পাচ্ছে না। ছলছল করা 2 চোখের পানি শুকিয়ে গেছে। গলায় আটকে যাওয়া নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেছে। আবির, আলী আহমদ খানরা সবাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে সেই যে দেয়াল ঘেঁষে ব্যালকনিতে বসেছিল, সারা দিনে 1 ইঞ্চিও নড়েনি। সূর্যের প্রখর উত্তাপ নীরবে সহ্য করে নিয়েছে আর মনে মনে আবিরের কথা ভাবছে। আবির বলেছিল, মেঘ সেদিনই কোনো এক ঝড়ের আশঙ্কা করেছিল, তবে সেই ঝড়টা যে তাকে প্রস্তরে পরিণত করে ফেলবে সেটা বুঝতে পারেনি। মেঘের ফোনে একের পর এক কল বাজছে। মিম কিছুক্ষণ পর পর দরজায় এসে ডাকছে, কিন্তু মেঘ ব্যালকনি থেকে একবারের জন্য উঠছে না। সরাসরি রোদের প্রখরতা কখনোই সহ্য করতে পারে না মেয়েটা। অল্পতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, অথচ আজ দিব্যি ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাথা ব্যথা অনুভব করার মতো শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। রুমে এসে ফোন হাতে নিতেই দেখলো আবিরের নাম্বার থেকে অনেকগুলো কল আসছে। অন্য সময় আবিরের নাম্বার থেকে একটা কল আসলেই আনন্দে মেঘের মন নেচে উঠত, অথচ আজ এতগুলো কল আসার পরেও চোখে কোনো উজ্জ্বলতা নেই, শুকনো ঠোঁটে হাসির রেশ মাত্র নেই। কান্নায় মেঘের বুক ভেঙে আসছে, তবুও কাঁদতে পারছে না। এমন সময় আবির আবারও কল দিয়েছে। মেঘ কাপা কাপা হাতে কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আবিরের হুঙ্কার আসলো, তুই কি আমাকে বাঁচতে দিবি না? আবিরের এমন হুঙ্কারে মেঘ অপ্রস্তুত হয়ে গেছে। দীর্ঘ সময় নিশ্চুপ থাকায় মেঘের গলা দিয়ে কোনো আওয়াজও বের হচ্ছে না। আবির গম্ভীর কণ্ঠে আবারও বলল, আমি মারা গেলে শান্তি পাবি? মেঘ গলা খাকারি দিয়ে আর্তনাদ করে উঠল। বাজে কথা বলবেন না প্লিজ। আবির নিচু স্বরে বলল, এতগুলো কল দিলাম, একবারের জন্য রিসিভ করার প্রয়োজন মনে করলি না? এটা কি ঠিক? মেঘ আমতা আমতা করে বলল, ফোনের কাছে ছিলাম না। কোথায় ছিলি? মেঘ নিশ্চুপ। আবির কিছুক্ষণ নীরব থেকে আবারও প্রশ্ন করল, দুপুরে খেয়েছিস? না। আবির শক্ত কণ্ঠে বলল, তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যাবতীয় কাজ শেষ করে একেবারে রেডি হয়ে বাসা থেকে বের হবি, আবার যেন অপেক্ষা করতে না হয়। মেঘ ভনিতা ছাড়াই বলল, আমি বের হব না। আবির খানিকটা রাগী স্বরে বলে উঠল, আমি সিদ্ধান্ত চাইনি মেঘ, তোকে 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চেয়েছি। মেঘ আর কিছুই বলতে পারলো না। তীব্র অনিচ্ছা সত্ত্বেও 1 ঘন্টা আগে বাসা থেকে বেরিয়ে রিক্সা করে রওনা দিল। বাসায় একমাত্র মিমকে বলে বেরিয়েছে। মালিহা খান সারাদিন কান্নাকাটি করে ঘুমিয়েছেন। হালিমা খান সেখানেই বসে আছেন। আকলিমা খান আদিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়েছেন। মেঘ কিছুটা সামনে এগোতে আবিরকে দেখলো। মেঘকে দেখে আবির জিজ্ঞেস করলো, খেয়ে এসেছিস?
মেঘ উপর নিচ মাথা নাড়ালো। পশ্চিম আকাশে সূর্যের রক্তিম আভায় ছেয়ে আছে। আবির যথারীতি মেঘের পাশে রিকশাতে বসলো। ব্যস্ততম শহরে স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো স্থান নেই। উদ্দেশ্যহীন গন্তব্যে রিকশা চলছে, কারো মুখে কোনো কথা নেই। কিছুটা নির্জন জায়গায় আবির রিকশা থামাতে বলল। রিকশা থেকে নেমে দুজনে হাঁটতে শুরু করলো। মেঘের চিপুক নামানো। কিছুটা এগোতেই আবির মুখ ঠান্ডা গলায় বলল, সবাই শুনলে কষ্ট পেত, তাই আমি আগে কাউকে কিছু বলিনি। কিন্তু আমার এখন যাওয়াটা খুব প্রয়োজন। আশা করি তুই অন্ততপক্ষে বুঝবি। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল, প্রয়োজন হলে অবশ্যই যাবেন। আবির ভ্রু কুঁচকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তুই কি এখনো রেখে আছিস? মেঘ হালকা হেসে বলল, না। সামনাসামনি দুটো চেয়ারে দুজন বসেছে। 2 কাপ চাও অর্ডার করেছে। আবিরের চোখ মাটিতে স্থির হয়ে আছে। মেঘের চোখের দিকে 1 সেকেন্ডের জন্য তাকাতে পারছে না। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আপনার কি শরীর খারাপ? আবির চোখ মুখ মুছে ঠিক করে বসলো। ধীরে ধীরে এপাশ ওপাশ মাথা নেড়ে কাঁধ উঁচিয়ে শীতল কণ্ঠে বলল, চল উঠি। আবিরের অস্বস্তি বুঝতে পেরে মেঘ আর কিছু বলল না। কাপে তখনও অর্ধেক চা আছে, সেভাবেই কাপ রেখে দিয়েছে। মেঘের মন ভালো করতে বাসা থেকে বের করে এনেছিল আবির, অথচ বুকের ভেতরের হাহাকারে নিজেই অস্বস্তিতে পড়ে গেছে। সময় নষ্ট না করে মেঘকে নিয়ে সরাসরি শপিং করতে গেল। বেশ কয়েকটা সব ঘুরে মেঘের জন্য একটা স্মার্ট ওয়াচ কিনেছে। ফোনের সাথে কানেক্ট করে মেঘের হাতে পরিয়ে দিতে দিতে গুরুবার কণ্ঠে বলল, আজকের পর থেকে ঘুম আর গোসল ব্যতীত সর্বক্ষণ এটা পড়ে থাকবি। তোর অবহেলায় আমার একটা কল যদি মিস হয়, তারপর বুঝাবো। মেঘ নীরবে চোখ তুলে তাকাতেই আবিরের সাথে দৃষ্টি বিনিময় হলো। অতর্কিতে আবির নিজের চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ভ্রু কুঁচকে বলল, ওখানে গেলে কি আপনার আমার কথা মনে থাকবে? আবির চট জলদি বলে উঠল। মনে থাকবে না কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল। বাসায় যাব না? আবির ভ্রু কুঁচকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেবল আজকের রাতটাই। কাল থেকে হুটহাট জোর করার মতো কেউ থাকবে না। তুই তোর মতো থাকতে পারবি। মেঘ চোখ গোল গোল করে তাকালো। ততক্ষণে আবির সামনে চলে গেছে। মেঘও পিছু পিছু হাঁটতে শুরু করলো। টুকিটাকি কেনাকাটা শেষ করে বেরিয়েছে। আজ কারো মুখেই তেমন কোনো কথা নেই। অনেকটা সামনে এগোতেই দেখলো মেলা চলছে। সন্ধ্যের পর পর রাস্তায় বেশ ভিড় জমেছে। আবির মেঘের ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে। মেঘ উদাস ভঙ্গিতে আশেপাশের মানুষজন দেখছে। কত কত কাপল ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে, একসঙ্গে বসে খাচ্ছে। এসব দেখে মেঘের বুক ঘুরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। আচমকা তাকালো হাতের দিকে। নিজের অজান্তে মুচকি হেসে বলল, নিয়তির নির্দয়তার নিমিত্তে এই মানুষটা আমার হয়েও আমার নয়। মেঘের আনমনে আশেপাশে তাকানো দেখে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেলায় যাবি? যাব না। আবির মৃদু হেসে সামনে থেকে 2টা টিকিট কেটে মেঘকে নিয়ে ভিতরে ঢুকলো। মানুষের ভিড়ে পা ফেলারও জায়গা নেই। আবির অতি স্বর্ণপর্ণে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। বাসায় এত কাচের চুড়ি থাকা সত্ত্বেও মেঘ একটা দোকানে দাঁড়িয়ে নতুন ডিজাইনের কাচের চুড়ি দেখছে। মেঘের চুড়ির প্রতি কৌতূহল দেখে আবির খুব যত্ন সহকারে চুড়ির ভেতর 3 আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে পরীক্ষা করে সুন্দর ডিজাইনের 3 সেট চুড়ি মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো দেখ। মেঘের হাতে অলরেডি সেম ডিজাইনের 1 সেট চুড়ি। আবির সেটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল, এগুলো তোর হাতে বড় হবে, ওইগুলো পর। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে তপ্ত স্বরে বলল, কে বলছে বড় হবে? এগুলো ঠিকঠাক মতো লাগবে। আবির মলিন হেসে বলল। ওয়েট। আবির 2 সেট চুড়ি খুলে আলতোভাবে মেঘের 2 হাতে পরিয়ে দিচ্ছে। বড় চুড়িগুলো ডান হাতে পরিয়েছে। মেঘ অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। আবির চুড়ি আগে গিফট করলেও এই প্রথমবার নিজের হাতে পরিয়ে দিচ্ছে। চুড়ি পরানো শেষে মেঘ 2 হাত নাড়িয়ে দেখতে লাগলো। আবিরের দেয়া চুড়ির সেট খুব সুন্দর মতো লেগেছে। অন্যটা একটু বড় হওয়ার মনে হচ্ছে খুলে পড়ে যাবে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করলো, আমার হাতে ওই চুড়িটাই লাগবে, এইটা আপনি কিভাবে বুঝছেন? আবির 2 চোখ ছোট করে হাসলো। কিছু বলতে গিয়েও থেমে গেল। আশেপাশে তাকিয়ে মেকি স্বরে বলল, থাক, এখানে কিছু না বলি। আবিরের মুখে দুষ্ট হাসি দেখেই মেঘ ভ্রু কুঁচকালো। সঙ্গে সঙ্গে তাকালো দোকানের ছেলেটার দিকে। ছেলেটাও কেমন করে হাসছে। বিরক্তিতে মেঘ বলল, চলুন এখান থেকে।
আর কিছু নিবি না? এই দোকান থেকে নিব না। ছেলেটা সঙ্গে সঙ্গে মুড খারাপ করে বলল, সরি ভাবি, আমি আর হাসবো না। আপনার যেটা পছন্দ হয় নেন। অপরিচিত এক ছেলের মুখে ভাবি ডাক শুনে মেঘ অপ্রত্যাশিতভাবে তাকালো। পরপর চোখ তুলে তাকালো আবিরের মুখে পানে। আবিরের ঠোঁটে তখনও হাসি লেগেই আছে। মেঘ এক মুহূর্তের জন্য আবিরের যাওয়ার ঘটনা বেমালুম ভুলে গেল। আবিরের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে নিজেও হাসলো। তারপর আদুরে ভঙ্গিতে শুধালো। আবির অষ্টযুগল আরো প্রশস্ত করে বলল, হায় রে মেয়ে মানুষ, 1 সেকেন্ডেই সব ক্রোধ গায়েব। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। আবির সঙ্গে সঙ্গে মেঘের বাহু চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, এই না, তোর যা ভালো লাগে সব নিতে পারিস। আবিরের হাতে থাকা মেঘের বাহু 2 আঙুলে পরক করে মেঘের হাতটা উপরে তুলে মেঘকে দেখিয়ে আবির আকস্মাৎ শক্ত কণ্ঠে বলল। মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, কেন? আবির নিরেট কণ্ঠে বলল। আমার বাড়িতে কোনো কঙ্কালের জায়গা হবে না। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির দোকান থেকে 2টো টিকলি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে একটা মেঘের কপালে ধরে মৃদু হেসে বলল, এটা একদম ঠিকঠাক। বেশ কয়েকটা আংটিও দেখে নিল। মেঘের আঙুলে পরিয়ে দিয়ে দেখছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের কর্মকাণ্ড দেখছে। আবির খুব যত্ন নিয়ে প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করছে। একটা মেয়ের জীবনে এর থেকে বেশি চাওয়া বোধহয় আর কিছুই হতে পারে না। স্বর্ণ কিংবা হীরার চেয়েও অধিক মূল্যবান প্রিয় মানুষের থেকে প্রাপ্ত সময় আর তার মনোযোগ আর ভালোবাসা। মেলা থেকে কেনা প্রতিটা জিনিসের মূল্য অতি নগণ্য, অথচ মেঘের কাছে সেগুলোই খুব মূল্যবান। মেঘের জন্য কেনাকাটা শেষ করে মিম আর আদির জন্য মেলা থেকে কিছু কিছু জিনিস নিয়েছে। মেলা থেকে বেরিয়ে দুজন আবারও হাঁটতে শুরু করলো। এর মধ্যে তানবীরকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। ভিড় ঠেলে আবির মেঘের হাত ধরে হাঁটছে। আবির অবশ্য রিক্সা নিতে চেয়েছিল, কিন্তু মেঘে আবিরের সঙ্গে হাঁটতে খুব ইচ্ছে করছিল, তাই রিক্সায় ওঠেনি। এই যে আবির মেঘের হাতটা শক্ত করে ধরে আছে, এতেই মেঘের বিষাদে ঢাকা মন ভালো হয়ে গেছে। কিন্তু রিক্সায় উঠলে আবারও সেই কোমল মনে বিষাদ ভরে যাবে, তাই সে কোনোভাবেই রিক্সায় উঠবে না। আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘকে একটা টেবিল দেখিয়ে আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির চলে যেতেই 3টা মেয়ে মেঘের সামনে হাজির হলো। মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী। আবির সাজুগুজু করেছে, তবে বয়সে মেঘের থেকে অনেক বড় হবে। মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। 3টা মেয়ের মধ্যে একজন বলে উঠল, তোমার পাশের ছেলেটা আবির ছিল না? মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল। হ্যাঁ, কেন? আর একটা মেয়ে আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করলো। মেঘ ঢোক গিলল। আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি, সেই সাথে আবিরের যত্নে দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আবির মুখ ফুটে এখনো কিছু না বললেও মেঘ মেয়েগুলোর সামনে শান্ত স্বরে বলল, জি। মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, আপনারা কারা আর আবির ভাইকে কিভাবে চিনেন? একটা মেয়ে কপাল গুটিয়ে বলল, আবিরকে ভাই ডাকছো কেন? বয়ফ্রেন্ডকে কি কেউ ভাই ডাকে? মেঘ চিবুক নামিয়ে মৃদু স্বরে বলল, উনি আমার চাচাতো ভাই। কিন্তু আপনারা কারা? এবার মেয়েগুলোর ধাক্কাধাক্কি বেড়ে গেছে। তাদের মধ্যে একজন মিষ্টি করে হেসে বলল, ও আচ্ছা, তুমি তবে সে যার জন্য আবির কলেজে কোনো দিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ি থাকলে কি বাহিরে পেতেনি দেখার তো প্রশ্নই আসে না। মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। আরেকটা মেয়ে বলে উঠল। আরেকটা মেয়ে চাপা স্বরে বলল, যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, জি ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। ফি আমানিল্লাহ। এখন আসি। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, চলে যাবেন কেন? উনি এক্ষুনি চলে আসবে। বসুন, আপনারা আমাদের সাথে ডিনার করুন। আবির যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চিত ভাবতে পারে তোমার কাছে উল্টোপাল্টা কথা লাগাচ্ছি। মেয়েগুলো উদাস ভঙ্গিতে বলল,
থাক, তোমরা আনন্দ করো, আসি। পাশের মেয়েটা আবারও বিড়বিড় করে বলল। যেতে যেতে পাশের জন ধমক দিল। মুখটা বন্ধ রাখ তোর। মেয়েটা কি ভাবছে কে জানে। মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে আবির হাত মুখ ধুয়ে চলে এসেছে। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকালো। মেঘ তখনও সেদিকে তাকিয়ে আনমনে হাসছে। আবির পেছনে ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে হাসছিস কেন? পরিচিত কেউ আসছিল? মেঘ হেলান দিয়ে বসে আবিরের দিকে তাকিয়ে ঠাট্টা স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড আসছিল। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে প্রখর তপ্ত স্বরে শুধালো। আমার গার্লফ্রেন্ড মানে? মেঘ হেসে আবারও বলল, আহারে, মেয়েটা আপনাকে কত ভালো। বলতে বলতে আবিরের চোখে চোখ পড়ল। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে শানিত কণ্ঠে বলল, আজে বাজে কথা একদম বলবি না। এমন সময় তানভীর এসে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আমার বনুটাকে বকা দেয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আবির মুখে পূর্বের মতো গাম্ভীর্যতা রেখে আবারও বলল, আমাকে বলছিস কেন? তোর বোনকে জিজ্ঞেস কর। তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো। কি হয়েছে বনু? মেঘ সাফাই দেওয়া স্বরে বলল, এক মেয়ে বলছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল, তাই আমি মজা করছিলাম। তানভীর সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো। কোনটা আসছিল? মেঘ চোখ বড় বড় করে বিস্ময় সমেত তাকিয়ে বলল, কোনটা মানে? কয়জনের ক্রাশ উনি? আবির আকস্মাৎ টেবিলের নিচে তানভীরের পায়ে পা চেপে ধরে অগ্নি দৃষ্টিতে তাকালো। তানভীর মজার ছলে বলল, আসলে ভাইয়াকে তো অনেক মেয়েই পছন্দ করে, কিন্তু ভাইয়া কাউকেই পাত্তা দেয় না। মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ জানি। আবির আর তানভীর দুজনেই মেঘের দিকে শুকনো নেত্রে তাকিয়ে আছে। কোন মেয়ে আসছিল, কি বলছে, এসব ভেবেই দুই ভাই আটকে উঠছে। তানভীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হওয়ায় মেঘ অনেক কথাই তানভীরের সামনে বলে দেয়, কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিতে ভাইয়ের সামনে বলতে থাকবে। তিনজনে একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওকে নিয়ে বাসায় যা। মেঘ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আপনি বাসায় যাবেন না? তানভীর মিটিমিটি হেসে বাইক স্টার্ট দিতে চলে গেছে। আবির মলিন হেসে বলল, রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরবো। মেঘ আস্তে করে বলল। তাড়াতাড়ি ফিরবেন। মেঘ বাসার মেইন গেট পার হতেই সবাই এক দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে তানভীর এসে বলল, কি রে বনু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই না মিমা আর আদির জন্য জিনিস কিনলি, ওদের দে। মেঘ সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? তানভীর তড়িৎ বেগে জবাব দিল, মেলা হচ্ছে তাই বনুকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা দুই ভাই বোন একসঙ্গে বের হতে না বারণ করেছিলাম? তানভীর ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, মনে ছিল না। এরপর থেকে বনুকে রিকশায় পাঠিয়ে আমি বাইকে আসব, তাহলে হবে তো? আলী আহমদ খান হেসে বললেন, বোনকে একা নিয়ে গেলে, মিম আর আদিকে নিলে না কেন? তানভীর মেকি স্বরে বলল, তিনজনকে একা সামলানো সম্ভব না, পরবর্তীতে বাসার সবাই মিলে আলী একদিন যাব। আহমদ খান আবারও প্রশ্ন করলেন। আবির কোথায়? তানভীরের স্বাভাবিক জবাব। রাকিব ভাইয়াদের সাথে অফিসিয়াল মিটিং করছে। মোজাম্মেল খান ভ্রু উঁচিয়ে বললেন, অফিসিয়াল মিটিং? তানভীর রাশভারী কণ্ঠে বলল, ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াকেই নিতে হবে। তার জন্য মিটিং প্রয়োজন না? হ্যাঁ অবশ্যই প্রয়োজন। বাসায় কখন ফিরবে? মিটিং শেষ হলে। ঠিক আছে, তুমি রুমে যাও। তানভীর স্বাভাবিকভাবেই রুমে চলে গেছে। মিমদের জিনিসপত্র নিয়ে মেঘ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে চুল খুলে মাথায় টিকলি, নতুন কেনা বড় ঝুমকো, হাত ভর্তি চুড়ি, কোমলে বিছা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আজকের পরা প্রতিটা জিনিসই আবির ভাইয়ের পছন্দ করে কেনা। মেঘ একবার ওড়না দিয়ে ঘোমটা দিচ্ছে, আবার ঘোমটা তুলে নিজের লাজুক মুখখানা দেখছে। আচমকা মেঘের কানে বিষাদের ছায়া নেমে আসলো। মনে পড়ে গেল আবির ভাইয়ের চলে যাওয়ার কথা। ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সব খুলে ফেলেছে। চুলে হাত খোপা করে বিছানার এক কোণে চুপটি করে বসে পড়েছে। মনে মনে ভাবছে ছোট থেকে ফেলে আসা সব স্মৃতি। আকস্মাৎ মেঘের মনে পড়ল আজ থেকে প্রায় 9 বছর আগের কথা। প্রথম যখন
আবিরের দেশ ছাড়ার কথা হচ্ছিল। আবির আকুল কণ্ঠে বারবার মেঘকে জিজ্ঞেস করছিল, তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই? প্লিজ মেঘ, তুই একবার বল যেতে হবে না। আমি সত্যি সত্যি যাব না, কিছু তো বল প্লিজ।